চলে এসেছে বক বক উইথ সহেলির আরো একটা নতুন এপিসোডে। আজকে আবার নতুন একটা গল্প শুনবো। আপনারা জানেন আমি কিন্তু সাধারণ মানুষের অতি সাধারণ গল্প আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমার গেস্ট আমার খুব কাছের মৌটু সিদ্ধ। হাই, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে যেমন দেখছো। তো আজকে আমার সাথে এরকম আড্ডা সেশনে এসে তোমার কেমন লাগছে একটু প্রথমে অনুভূতি আর দর্শককে শোনাও। খুব ভালো লাগছে, ও বললো আমিও রেডি হয়ে চলে এলাম আড্ডা আর দিতে। আমি যে প্রশ্নের ঝুলি নিয়ে এটা একটু টেনশনে আছি। না না, খুব নর্মাল প্রশ্নই তো আমি করি, আপনারা বলুন। যাই হোক, আমি তোমাকে জিজ্ঞেস করি, মানে খুব ক্যাজুয়াল আড্ডা হবে, তার সাথে কিছু গেমের সেশন আছে। তো আমি শুরুতে তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার যে এইরকম একটা টমবয় লুক অলওয়েজ, মানে এইটার রাজ কি? মানে এটা কি তোমার নিজের থেকে আনা নাকি কারোর কথা শুনে ইন্সপায়ার হয়ে এইভাবে তুমি লুকটা ক্যারি করো? এটা ব্যাপারটা সেটা নয়, পকেটে হাত পা ঢুকিয়ে দিয়ে একটা। আমি তো ছোট থেকে এই ব্যাপারটা পছন্দ করি। হ্যাঁ। মানে আমি তো চুলও বড় রেখেছি, শাড়িও পরেছি, আমার শাড়ি পরা ফেসবুকে ছবি দেখতে পারি। জানি তো। ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি মনে করি যে জায়গাতে কমফোর্টেবল থাকে আর কি। আমি তোমাকে ছোট থেকে এরকমই লুক আমি বেশিরভাগটা। হ্যাঁ, আমি চুল বড় করে থেকে হচ্ছে কি আমি কি মৌটুসি দিকেই দেখছি, মানে এটা একটা ফিল আমার হয়েছিল। তো যাই হোক, মানে এটার মানে তোমার নিজে থেকে, হ্যাঁ নিজে থেকে ভালো লাগে আর কি। আমার মনে হয় এখনকার দিনে একটু অন্যরকম থাকা ভালো, মানে যে পরিস্থিতি এখন চলছে সেটাতে। একদম 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 বুঝলাম। তো এই যে এই বিষয়টার জন্য বাড়ির বড়দের বা তোমার সংস্পর্শের মানুষের কটূক্তি শুনতে হয়েছে? মানে ভালো, মানে তুই কোনো ভালো কাজ কর বা তুই কোনো খারাপ কাজ কর, মানে আশেপাশে মানুষের সাথে শুনতেই হবে। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই এটা বিচার করে লোকে। তো কে কি বললো না বলে আমার কিছু এসে যায় না, এটাই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় তোমার মধ্যে অ্যাটিটিউডটা আছে। হ্যাঁ, কে কি বললো না বললে আমার তো সেদিকে লাইফ চলবে না। আমার জীবনে আমার যেভাবে ভালো লাগবে আমি সেভাবে চলবো, ব্যাস। একদম খুব সহজ উত্তর দিয়েছে, আমার মনে হয় এটা আপনারাও এগ্রি করবেন। এবার আমি ওই আবার জিজ্ঞেস করি, তুমি যেটা বললে যে আমি তো অন্যরকম লুকও রেখেছি, শাড়িও পরেছি, বড় চুলও করেছি, তো আমরা সবাই দেখেছি যারা তোমাকে চিনি যে তোমার একটা সময় বেনি বড় চুল ছিল, শাড়ি পরতে, ফেসবুকে ছবি দেখেছি। শাড়ি শুধু না, তখন আমি এইসব ড্রেসও ক্যারি করতাম, মানে আমার চুল বড় অবস্থাতেও এরকম ড্রেসও মানে আমি বলছি লুকটা আমরা অন্যরকম দেখেছি। তো সেই লুক থেকে আবার এরকম লুককে ফিরে আসার কারণটা কি, মানে জার্নিটা কি? কারণটা কিছুই না, একবার মনে হলো যে শ্যাম্পুর খরচাটা বাঁচিয়ে দেবো ভাবলাম। এখন যা শ্যাম্পু, মানে চুলের ট্রিটমেন্ট করতে গেলে যা যা খরচ আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি কিছুই না, অ্যাকচুয়ালি লুকিংটা হচ্ছে নিজের উপর নির্ভর করে। আমার মনে হলো যে অনেকদিন হয়ে গেছে, একটুখানি নিজেকে চেঞ্জ করা যাক। এবার দেখ, যেটা নিজের ভালো লাগা, যেটা নিজের ভালো লাগতে পারে, আমার মনে হয় সেভাবে থাকাটা উচিত। সেভাবে থাকলে অনেক বেশি কমফোর্টেবল ভাবে তুমি নিজের লাইফকে আরো এক্সপ্লোর করতে পারবে। এটা ভালো লাগবে। আবার যদি কোনোদিন আমার মনে হয় যে না একটু, কারণ আমি তো তখন চুল বড় মাঝখানে করলাম, আমার ভাইয়ের আমার বান্ধবীর বিয়ে ছিল, তো ভাবলাম তখন একটু শাড়ি টাড়ি পরবো, তাদের রিকোয়েস্ট, দিদি শাড়ি পরতে হবে। কিন্তু সবকিছুতে আমি ছোট চুলেও শাড়ি পরেছি, কিন্তু মনে হয় থেকে বেটার দেন এটা চুলটা বড় করলে ভালো লাগবে, চুলটা বড় করে ফেললাম। আবার যদি কখনো মনে হয় যে একটু বড় করবো, নিজের মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি, যেভাবে মানে লোকে মানে থাকতে ভালোবাসে সেইভাবে। বুঝতে পেরেছি। আমি এবার একটুখানি সিরিয়াস দিকে একটু যাই, একটু গল্পটা শুনি, তুমি শেয়ার করো লোকদের। জানতে চাইবো বিচ্ছেদ তোমার জীবনে কি কি উপহার দিল? বাপরে, বিচ্ছেদ বলতে তো জানি না, আমি তো বড় সেলিব্রিটি নই, অনেকে আমাকে চেনে না। আবার হয়তো তোর আর আমার বন্ধুত্বের থ্রুতে অনেকেই আমাকে চেনে। একদম সেলিব্রিটিদের কথা ভুলে যাও, সেলিব্রিটি না, নরমাল মানুষের জীবনের কথা নিয়েই কিন্তু আজকে সিনেমা, সিরিয়াল, যাবতীয় বলো সেগুলো হচ্ছে। তো আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমাদের মতন মানুষদের লাইফে কি চলছে সেটা লোকের সামনে তুলে ধরা। বিচ্ছেদ বলতে মানুষের জীবনে চলতে চলতে তো প্রচুর এরকম মানে জিনিস আসে, আর বিচ্ছেদ না হলে জীবনে অনেক কিছু শেখাও যায় না। তো আছে বিচ্ছেদ, সেই রকম ভাবে বলতে গেলে আমার 2017-তে আমার একটা মানে একটা বিয়ে বাড়ি থেকে দেওয়া হয়েছিল, সেটা একটা বিচ্ছেদ হয়েছে, সেটা একটা কারণ আছে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় বিচ্ছেদের পরে জীবন কারো থেমে যায় না, ঠিক আছে। বা আমি চাই একটু শর্টে তুমি যদি জানাতে চাও যতটা সম্ভব আমার দর্শকদের যদি ইন্সপায়ার করে। এখন সম্পর্ক বলতে মানুষ আর সম্পর্ককে এইভাবে আগের মতন করে মানিয়ে গুছিয়ে নেয় না, মানে এখন অ্যাডজাস্টমেন্ট প্রচুর কমে গেছে, ঠিক আছে। তাও শেষ অব্দি অ্যাডজাস্ট করা যায় যদি সেখানে ভালোবাসা, গুরুত্ব সবকিছু থাকে।
যেখানে কোনো ভালোবাসা বা গুরুত্ব নেই বা যেখানে আরো অনেক রকম প্রবলেম থাকে, সেখানে হয়তো আজকালকার দিনে কেউই অ্যাডজাস্ট করবে না, কেউই করে না, ঠিক আছে। কিন্তু যে পর্যায়ে দুদিক থেকে অ্যাডজাস্টমেন্টটা চলে আসে, সেই পর্যায়ে হয়তো সম্পর্কটা অনেকটা মানে লংজিভিটি থাকে অনেকটা, কিন্তু সেটা দুদিক থেকেই থাকতে হয়, ঠিক আছে। যখনই সেটা দুদিক থেকে থাকবে না, দেখ কেউ অসুস্থ, কেউ খারাপ, কেউ হয়তো মানে হয়তো অনেক ড্রিঙ্কস করে, এগুলো ব্যাপারটা আলাদা। কিন্তু সে যদি দিন শেষে এসে তোমাকে একবার জিজ্ঞেস করে তুমি খেয়েছো কিনা, তুমি ভালো আছো কিনা, তুমি মানে তুমি দুপুরবেলা খেলে কিনা একবার ফোন করে জিজ্ঞাসা করে, আমার মনে হয় তাহলে হয়তো মানে মানুষ কোনো কিছু দিক থেকে বেরাতে গেলে ভাববে না সে আমার সময় মানে খোঁজটুকু নেয়, ঠিক আছে। তো জানি আমরা মানে বিভিন্ন ভাবে একটা বিবাহিত সম্পর্কে ঢোকার পরে একদিন এক বছরের পর গিয়ে কারোরই হয়তো সেই রকম লেভেলের প্রেম ভালোবাসা কিছু থাকে না, হ্যাঁ একটা অভ্যাসই থাকে, অভ্যাস থাকে, দায়িত্ব থাকে। কিন্তু সেটা যখন অভ্যাস দায়িত্ব থাকে, তার মধ্যে যখন ভালোবাসাটুকু থাকে না, তাহলে অভ্যাসের দায়িত্ব দিয়ে জীবন চালানো যায় না, ঠিক আছে। তো ভালোবাসাটুকু জিনিসটা থাকতে হয়, যেটা নয় এবার যেটা অনেকের জীবনেই হয়েছে। এখন ভালোবাসার থেকে বিচ্ছেদের মানে পরিমাণ বেশি, ঠিক আছে। তো এটাই একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্ট আর ভালোবাসা নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমারও বিচ্ছেদ। তারপরে আমি আমার জীবনটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করছি, করে যাচ্ছি। হয়তো একা চলারই ভাবছি, একা চলবো, বা বন্ধু বান্ধব অনেক জীবনে হবে, আসবে যাবে, তাদের ব্যাপার। কিন্তু আমি আমার নিজেকে একদম ছোট গণ্ডির মধ্যে বদ্ধ করে নিয়েছি, ব্যাস। আর মানে ভাবনা চিন্তার বিষয় না, আর যেটাতে তুমি ভালো থাকবে আমার মনে হয় সেটাই তুমি প্রথম থেকে, যদিও মৌটুসী এই কথাটাই বলে এসেছে যে আমি যেটাই ভালো থাকবো আমি সেটাই করবো, আমার মনে হয় সেটাই মানুষের লাইফে সেইভাবেই এগিয়ে যাওয়া উচিত। তবে হ্যাঁ, পারিপার্শ্বিক তো অবশ্যই, মানে আজকে ও হয়তো ওর লাইফে চেষ্টা করেছে পারিপার্শ্বিককে নিয়েই চলার, হয়তো একতরফা তো হয় না, মানে দুতরফাই আমার মনে হয় প্রয়োজন। প্রত্যেকে হয়তো সেটা নিয়ে চলার একটা বেশিরভাগ বিচ্ছেদের কারণই হয়তো সেটাই, যে একদিক থেকে অ্যাডজাস্টমেন্ট চলে যাচ্ছে আর একদিক থেকে কিছুই নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমার একটা খুব সুন্দর ডিভোশনাল জার্নি আছে শুনেছি, তো সেটা একটুখানি শোনাও। মানে শুরুর দিকে তুমি কিভাবে কোন পথ ধরে যাচ্ছিলে, সেখান থেকে তোমার টার্ন ব্যাকটা, ওটা একটু আমার দর্শককে একটু শেয়ার করো। না, সেটা বলতে গেলে অ্যাকচুয়ালি বলতে পারি যে ছোটবেলার মতিভ্রম বলতে পারি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখ আমরা প্রত্যেকে আমরা হিন্দু ঘর, মানে আমাদের ইয়ে হচ্ছে আমরা হিন্দু ঘরে জন্ম নিয়েছি। এবারে আমাদের ছোটবেলা থেকে আমি দেখে আসছি আমার ঠাম্মা শ্রীকৃষ্ণকে পুজো করেন, মানে গোপাল সেবা করেন। এবারে মাঝখানে আমার এরকম হয়েছে যে আমার ওই হয় না, দেখবি আমরা খুব ইজি জিনিসটাকে খুব মানে তাড়াতাড়ি আঁকড়ে ধরে রাখতে ভালোবাসি। এবার আমাদের উপোস করা একদম এই করে ছোট ইজি। আমি যখন ছোট ছিলাম, মানে আমি তখন ক্লাস 8-9-এ পড়ি আর কি, আমি পাশের আমার একজন পাশের একজন প্রতিবেশীর সাথেই আমি একদিন চার্চে যাই। ওই যে ওটা আমার ভালো লাগে আর কি, খুব ইজি ব্যাপারটা, মানে তোকে মানে তোকে ওইটা মানতে হচ্ছে না। আমার মা যেমন পুজো দিতে বসবি, ড্রেস চেঞ্জ করে বসতে হবে। আমি সেই এতে ভুলেই গেছিলাম যে আমাদের ধর্মতেই, আমাদের কালচারে অনেক আধ্যাত্মিক অনেক শক্তি রয়েছে, যে শক্তিগুলোকে আমি মিস করে ফেলছি। তো ওই জার্নিতে চলতে চলতে আমি দেখলাম যে না, আমি নিজের মাকে আগে ভালোবাসা উচিত, তারপরে তো আমি অন্যের মাকে ভালোবাসতে পারবো। সেই ক্ষেত্রে আস্তে 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 আমার অনেক বন্ধু বান্ধব, আমার একজন ক্লোজ আমার অফিসের একজন আমার দাদা, তাদের অনেক পরামর্শতে অনেক কথাবার্তা। ধর্ম নিয়ে নিয়েছিলে? না, অত ইজি, মানে বাড়িতে তো সবাই না, মানে কেমন হয়েছিল, ভালো লাগতো। আমি ওখানে যেতে, মানে ধীরে ধীরে আমি আমার কালচারটাকে ভুলেই গেছি। আমি আমার মানে আমাদের ভগবান আমাদেরটাকে তুমি ভুলে যাচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আগে নিজের জায়গাটা বোঝা উচিত, আগে নিজের জিনিসটাকে ভালোবাসা উচিত, আগে নিজের মা বাবাকে ভালোবাসা উচিত। মানে মা বাবাকে দিয়ে আমি আমার ভগবানকে তুলনা করলাম, যে আমি আমার নিজের বাবা মাকে যদি সম্মান করতে না পারি, তাহলে আমি কেন কি করে অন্যের বাবা মাকে বলে যে আগে ইন্ডিয়া ঘর, তারপর তো বিদেশ যাবি। আমাদের ইন্ডিয়াতে কত এক্সপ্লোর করার জায়গা আছে, আমরা তো জানি না, কিন্তু আমরা হয়তো ভাবি যে আব্রডে যাব, স্বপ্ন থাকে। একদম একদম। কিন্তু আমরা ইন্ডিয়ায় আগে নিজের দেশকেই ভালোভাবে ঘুরলাম না, ভালোবাসলাম, তারপরে অন্যের কালচার নিয়ে আমি কেন মাতামাতি করব, তারপরে না ওখানে যাবো। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলতে এখন তো মানে মারাত্মক ভাবেই আমি অনেক জেনেছি, অনেক ইয়ে করেছি, একদম ওইখান থেকে একদম মানে বলতে গেলে তারা মাই আমাকে একদম একদম ঝাঁপিয়ে এদিকে নিয়ে এসে একদম দীক্ষা টিক্ষা নিয়ে আমি একদম মানে খুব ভালোভাবে চলছে। হলো কি করে, মানে ওই এই টার্নিং পয়েন্ট আমাদের অফিসে প্রত্যেক বছর একবার করে তারাপীঠ যাওয়া হয়। আমার 10 বছর 11 বছর চাকরি হয়ে গেল, আমি কোনোদিন যাইনি। হঠাৎ করে ওরা বললো যে আমার কি মনে হলো, আমি চলো যাই, ঠিক আছে। তারাপীঠ গেলাম, তারাপীঠ গিয়ে তারা মায়ের কাছে যাওয়ার পর একটা অদ্ভুত ভিতরে ফিলিংস হলো, মানে যেটা হয় আর কি আমাদের যে কালচার, আমাদের মানে মানে মনে হলো যে মানে মা আমাকে একদম মানে শুদ্ধিকরণ করে দিল। তারপর ওখান থেকে আসার পরে আমি আবার একদিন চার্চে যাই।
তা আমি আমার অফিসে একজন আমার দাদা আছে, ও ভীষণ ছোটবেলা থেকে একদম ধর্ম একদম একনিষ্ঠ মানে, ও আমাকে অনেক কথা বললো যে তুই দেখবি নিজে থেকেই তুই বুঝতে পারবি যে তোর মধ্যে কি চেঞ্জ আসে না আসে। সেটাই ধীরে ধীরে বুঝলাম। আমি যখন অফিস থেকে আসার পরে, ঘুরে আসার পরে একবার চার্চে গেলাম, ওখানে দেখলাম অন্যভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা। তারা দেখেছে যে আমি গেছি এখানে, মানে ওরা মানে যেটা হয়, দেখ আমি বলতে চাই না, সেটা সবারই পার্সোনাল ব্যাপার। একটা আছে দেখবি এখন অনেক খবর বেরাচ্ছে যেটাতে একটু একটু মানে এই জিনিসগুলোকে টেনে আনার একটা ব্যাপার চলছে আর কি, কিন্তু অতটাই তো ইজি না। হ্যাঁ মানে ওই মোটিভেট করে কি বলে বিষয়টাকে, আমিও ঠিক এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না সেটা। দেখ আমি এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, সেটা সবারই পার্সোনাল ব্যাপার তাদের ইয়ে। এটা নিয়ে বললে হয়তো আমাদের আড্ডাটা আবার অন্যদিকে চলে যাবে। আমি চাই না সেটাকে কেউ কিছু বলুক। যাই হোক, তো এই হচ্ছে হওয়ার পরে আমি তারপরে তোর ওখান থেকে আসার পরে বুঝতে পারলাম যে না, এই দিকটা থেকে আমাকে চেঞ্জ করতে হবে। করতে করতে তারপর ধীরে ধীরে চেঞ্জ হলাম আর কি। তারপর আস্তে আস্তে এখন ভালোই চলছে। আমার ধরনে আমি বেশ ভালো আছি। এটাই চাই যে যে যার মতন করে ভালো থাকুক। এই যে ও বুঝতে পেরেছিল যে না আমি আমার নিজের জায়গাটাকে ভালো করে চিনি, আমার মনে হয় এটাও ওর লাইফের একটা টার্নিং পয়েন্ট অবভিয়াসলি। তো আমাদের আড্ডা সেশন তো চললো, এবার একটু আমরা গেমে ঢুকি। গেম সেশন 1, বকবক উইথ সহেলি প্রেজেন্টস মজার কথা। আচ্ছা, ধরে নেওয়া যাক তোমার একটা ফিল্ম প্রোডাকশন হাউস আছে। তো সেখানে আমি 5টা ক্যারেক্টার তোমাকে এখন বলবো, তুমি মেন লিড ক্যারেক্টারটা তোমার উপর ছেড়ে, হিরোইনটা আমি তোমার উপর ছেড়ে, বাদ বাকি যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো আমি তোমাকে কাস্ট করার দায়িত্ব দিলাম। তুমি তোমার রিলেশনশিপ বা বন্ধু বান্ধবদের মধ্যে কারোর নাম ওখানে পুট করতে হবে, আর সে তোমার রিলেশনে কে হয় সেটা বলতে হবে অন ক্যামেরা। ঠিক আছে? যেমন ধরো আমি বললাম যে হিরোইন তুমি, আমি তোমার ছবিতে হিরো হিসেবে কাকে দেখতে পাবো? তো ব্ল্যাঙ্ক, বুঝতেই পারছি না কাকে দেবো। কেন কেন একদম ব্ল্যাঙ্ক এই জায়গাটা, মানে কিছু বলতেই চাও না? না, হিরোইন ঠিক আছে, ফিমেল ওরিয়েন্টেড স্টোরি হবে। হ্যাঁ একদম। চলো ভিলেন। ভিলেন নাম বলবো? হ্যাঁ স্পষ্ট নাম বলো। ভিলেনও সেরকম কেউ নেই। এই যে নাম বলবো বলে এটা এক্সাইটেড হয়ে গেলে বলো বলো, কেউ আছে? নাম কাউকে বলবো না, এখন ডিবেট হয়ে যায় বিষয়টাতে। আরে হয়ে যাক হয়ে যাক, কাছের মানুষকে বলে দিই, পরে ফোন করে বলে দিও সরি আমি খেলার জন্য বলে দিয়েছিলাম। ভিলেন ভিলেন বাবাকেই বলে দিই, ভীষণ বকতো ছোটবেলা থেকে। কাকুর নামটা একটু বলো। বাসুদেব দে। ওকে আচ্ছা, ফিমেল বেস্ট ফ্রেন্ড। ফিমেল বেস্ট ফ্রেন্ড দুজন বলতে হবে, নন্দিনী, রিয়া। অগত্যা দিতে হবে। মেল বেস্ট ফ্রেন্ড। প্রবীর, আমার ভাই। তুমি তার সঙ্গে সঙ্গে তুমি পাচ্ছ আমার তরফ থেকে এই যে বকবক উইথ সহেলির যে ব্যাচ। ওয়াও, পড়ে নাও। থ্যাংক ইউ। ডান। আমরা যাচ্ছি নেক্সট গেম সেশন, রিল্যাক্স বডি ম্যাসাজ এন্ড স্পা প্রেজেন্স র্যাপিড ফায়ার উইথ গেম। তো আমি গেমের সবকিছু নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব প্রিয় জিনিস, সেটা তো আমি লোককে খাওয়াতে খুব পছন্দ করি। তার আগে আমি নিয়মটা বলে দিই মৌটুসি দিকে। আমি 5টা প্রশ্ন করবো, র্যাপিড ফায়ার থাকবে। এটার সঙ্গে সঙ্গে তোমাকে এই ব্যাট আর বলটা জাগলিং করতে হবে। 3বার বলটা পড়ে যেতে পারে, আমি অ্যালাউ করতে পারি, কিন্তু 4র্থ নম্বর বার যদি পড়ে যায় টান টান। কটা প্রশ্ন থাকবে? 5টা। 5টা না, টাইম কিল করলে চলবে না, অনেকেই চালাকিটা করে, তাহলে খেতে হবে কিন্তু। চলো যাই। নাম্বার 1 স্টার্ট। ইন্ডিয়ান কস্টিউম না ইন্দো ওয়েস্টার্ন কস্টিউম? ইন্ডিয়ান। কেক কাটিং না পায়েস খাওয়া? কেক কাটিং। আস্তিক না নাস্তিক? আস্তিক। আস্তিক। ভক্তি না ভক্ত? ভক্তি। গোড়ামি না নিউট্রাল? গোড়ামি। ও মাই গড, আমি নিউট্রাল থাকতে পছন্দ করি না। হয়ে গেছে, এরকম হবে না কিন্তু। আর খেলো না, হয়ে বাচ্চা গেল। আমি এই গেমটা কেন দিলাম, মানে কেন দিলাম? আমি অন্য গেমের অপশন তোমার কাছে থাকে, আমি এটা আমাকে নিয়ে যেতে হবে বাড়িতে। এটা তোর খেয়ে নেওয়া উচিত। না না, হোস্ট খায় না, আমি রেখে দিয়েছি। কি যে দুঃখ পেলাম আমি করলার জুসটা না খাওয়াতে পেরে, মানে আমার মনটাই খারাপ হয়ে গেল, আমার এই এপিসোডটাই মানে কেমন একটা হয়ে গেল, মানে আমার ভালো লাগছে না। আমি যেন আস্তে আস্তে করছিলাম। এটা প্লেয়ারের মধ্যে চালাকি থাকা উচিত। আর তোমার মধ্যে সেই স্পোর্টসম্যান স্পিরিটটা আছে, মানে এটা আমি জেনেও এই গেমটা তোমাকে দিয়েছি। যাই হোক, দিস ইজ মাই ফল্ট।
তো তুমি এই গেমটা এত ভালো খেললে, তার সাথে আমার র্যাপিড ফায়ারের প্রশ্নগুলো খুব দুর্দান্ত ভাবে উত্তর দিয়েছো। তো তার সঙ্গে তুমি জিতে নিয়েছো যে রিল্যাক্স বডি মাসাজ অ্যান্ড স্পায়ার তরফ থেকে তুমি যদি ওনাদের কাছ থেকে কোনো থেরাপি নাও 1000 এর উপরে তুমি 15% অফ পাবে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমরা যাচ্ছি গেম 3 তে, আরপি স্পোর্টস প্রেজেন্স কনক্লুশন। এখানে আমি তোমাকে একটা স্টেটমেন্ট দেব, একটা লাইন জাস্ট তুলে দেব, সেটার সম্পর্কে তোমাকে মিনিমাম কিছু কথা বলতে হবে 1 মিনিট মতন, মানে এর বেশি তোমাকে বলা দরকার নেই, মোটামুটি 1 মিনিট মতন তোমাকে বললেই হবে। ওকে। আচ্ছা, একটি মেয়ে ডিভোর্সি মানে সমাজে তার গ্রহণযোগ্যতা শেষ, এটা হচ্ছে তোমার টপিক। ইওর টাইম স্টার্ট নাও। এটা কিছুটা মানে আমি যদি 60% ঠিক বলি, 40% নয়, কারণ 60% ঠিক এই কারণে বলবো কারণ সমাজে এটা বারবার তাকে ইউজ করা হয়, এবং সে যদি কোনো সেকেন্ড রিলেশনশিপে যায় তাহলে তাকে 10 বার ভাবতে হয় যে আমি মানে এমন কারোর সাথে রিলেশনশিপে যেতে হবে বা তাকে বিয়ে করতে হবে যাতে সেও ডিভোর্সি হয়, তাকে সেটা ভাবতে হয়। এবং তার বাড়ি থেকেই মানে যে ধর যার সাথে রিলেশনে যাবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ও ডিভোর্সি ফার্স্টে। এটা মানে এটা আমি 60% এই কারণেই বলবো, তুমি একবার করেছো তাই জন্য বিয়ে করার আগে 10 বার ভাবা উচিত। তুমি একা থাকবে, এর থেকে মনে হয় একা লাইফটা বেটার। কারণ তোমার পিঠে যদি একটা এভাবে স্ক্র্যাচ পড়ে যায়, তাহলে তোমার এই দুনিয়াতে তোমার মানে কি লেভেলে তুমি ইউজ হতে পারো। মানে কোনো ছেলে যদি তোমার সাথে রিলেশন, আমি একদম কার ভাবে বলছি, যদি কোনো ছেলে যদি তোমার সাথে রিলেশনশিপে যেতে চায়, সে তোমাকে ভাববে ডিভোর্সে আছে, ইউজ করে ছেড়ে দেবো। হ্যাঁ, এরকম প্রচুর হয়েছে আমার বন্ধু বান্ধবের সাথে। এবং ধর সেকেন্ড রিলেশনশিপে যাওয়ার পরে বা সেকেন্ড বারে দুজনেই হয়তো বিবাহিত, তারপরে যখন ডিভোর্স হবে তখন সে মেয়েটি কি করবে? 3 বার 4 বার বিয়ে করবে, সেই তখন তো আরোই তার অবস্থা শেষ। দেখ, এখন কেউ ভাবে না ওইসব, ঠিক আছে, কেউ হয়তো ভাবছে যে ঠিক আছে 3-4টে হয়ে গেল, কিন্তু ওই যে আমার এবার যদি আমি 40% বলি, কিছু এসে যায় না। যেমন আমি বললাম, কে কি ভাবলো কিছু এসে যায় না, কিছু এসে গেল না, কে কি ভাবলো না বললো। এবার আমার মনে হয় যে একটা বিশাল তকমা তার মানে একদম পিঠে একটা স্ট্যাম্প পড়ে যায়। তো তার জন্য রিলেশনশিপটা এখন ভীষণ মানে জটিল, আর খুব ভেবে চিন্তে যাওয়াটা আমার মনে হয় উচিত। তো তুমি 1 মিনিটের অনেক বেশি বলে ফেলেছো। আমার মনে হয় কথাগুলো এত ভালো, আমি ওই জন্য কাটিনি, একদম ঠিক কথাই বলেছে। আমার তো পার্সোনালি মনে হয়, আপনাদেরও যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হলো, ঠিক না ভুল। ভুল তো বলবেনই হয়তো, বাট যাই হোক, তুমি আরপি স্পোর্টসের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার তোমার বাড়িতে পৌঁছে যাবে। থ্যাংক ইউ আমার এপিসোডে আসার জন্য। আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি নেক্সট এপিসোডে এমন একটা মানুষের নাম বলো যাকে দেখতে চাও। নেক্সট এপিসোডে মানে বন্ধু বান্ধবদের মধ্যে বোধ ছেলে মেয়ে হতে পারে, বন্ধু বান্ধব, বাড়ির ফ্যামিলি মেম্বার, আমি সাধারণ মানুষের সাথে গল্প করতে চাই। আমাদের গ্রুপে একজন আছে সুনাইনা বলে, ও ভীষণ মানে তুই চিনিস, আমাদের মানে শ্যামা সুন্দর স্কুলেই পড়তো, ঠিক আছে, কিন্তু ও ভীষণ মানে লজিক দিয়ে কথা বলে। তো ও যদি আসতে চায় তাহলে ওকে একদম, তুমি যদি আসতে চাও অবভিয়াসলি তোমার সঙ্গে একটা এপিসোড হয়ে যেতেই পারে। তো আজকের এপিসোড নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেইছে। এত সুন্দরভাবে একটা এপিসোড কাটালাম। আমার তরফ থেকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, ভালো লাগলো। মোস্ট ওয়েলকাম। একটু আমার হয়ে বলে দাও আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে। লাইক শেয়ার, ও এত সুন্দরভাবে একদম জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সবাই ওর পাশে থাকবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবসময় শৈলীকে উৎসাহিত করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাক। এপিসোডটা এইভাবেই শেষ করলাম, আশা করি খুব ভালো লেগেছে। তো এরকম এপিসোড আরো দেখতে গেলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট। টাটা।